প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হুসাইনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ ষষ্ঠ পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। জলন্দপুরের জমিদার ইন্দ্রনারায়ণ নিষ্পৃহ কণ্ঠে বললেন, ওই দুর্গ তো আমার সীমানায় নয় তারকনাথ বাবু। গজেন্দ্রগড় আমার সীমানার বাইরে। সে বিষয়ে আমরা সকলেই জ্ঞাত, নরম গলায় বললেন তারকানাথ। কিন্তু রাজ্যের অংশ তো। জলন্দপুর যেমন চন্দ্রগড় রাজ্যের অংশ, তেমনি গজেন্দ্রগড়ও। রাজ্যের যে কোনো অংশই কারো দ্বারা আক্রান্ত হলে আমাদের সকলের দায়িত্ব তা সম্মিলিতভাবে রুখে দেওয়া। আমি আপনার কথা সকলেই বুঝতে পারছি, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। গত কয়েক বছরে কৃষকের জমিতে ফসল নেই। আমার সীমানায় তেমন গুরুত্বপূর্ণ বড় কোনো নদীও নেই যে পরিবহন, মাংস বা অন্য কোনো বাণিজ্যে অর্থ উপার্জন করব। ফলে নিজস্ব বড়সড় সৈন্যবাহিনী পোষাও আমার পক্ষে সম্ভব নয়। বছর ৭ আগে একবার ভয়ানক দুর্ভিক্ষ হল জলন্দপুরে। অনাবৃষ্টিতে মাঠঘাট শুকিয়ে চৌচির। কৃষক ফসলের চাষবাস পর্যন্ত করতে পারছিল না। তখন আমি নিজে গিয়ে রাজাকে অনুরোধ করেছিলাম যাতে চন্দ্রাবতী নদী থেকে জলন্দপুরের জলের একটি কৃত্রিম প্রবাহের ব্যবস্থা তিনি করেন। কিন্তু তিনি তা করলেন না। অথচ সেই দুর্ভিক্ষে কত লোক না খেয়ে মারা গেল। বলে সামান্য সময় নিলেন ইন্দ্রনারায়ণ, যেন স্মৃতিকাতর হয়ে পড়লেন। তারপর বললেন, গজেন্দ্রগড় আমার নিকটতম সীমানা। এর দেখভাল আমার চেয়ে ভালো আর কে করতে পারত? আমি রাজাকে সে কথাও বলেছিলাম তিনি যেন চন্দ্রাবতী নদী আর গজেন্দ্রগড়ের দায়িত্ব আমাকে দেন। বিনিময়ে এখন সেখান থেকে যে পরিমাণ অর্থোপার্জন হয় আমি তার দ্বিগুণ খাজনা রাজকোষে দেব। কিন্তু তিনি আমার সেই অনুরোধও রাখলেন না। ইন্দ্রনারায়ণবাবু, বললেন তারকানাথ, আপনি নিশ্চয় জানেন যে অন্য অনেকেই এই একই সুযোগ চেয়েছিলেন। এখন আপনাকে যদি ওই সুযোগ দেওয়া হতো তাহলে রাজ্যের অন্য জমিদারদের মধ্যেও অসন্তোষ শঙ্কা ছিল, তাই না? তাছাড়া গজেন্দ্রগড় তো ঐতিহ্যগতভাবেই সরাসরি রাজবাড়ির অধীন, কোনো জমিদার বা কোতোয়ালের নয়। হুম, বলে গম্ভীর হয়ে গেলেন ইন্দ্রনারায়ণ। তারপর বললেন, রানীমা স্বয়ং তার প্রয়োজনে আমার সহযোগিতা চেয়ে পাঠিয়েছেন। এতে আমি সম্মানিত বোধ করছি। আমার সক্ষমতা থাকলে আমি আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু আমি অসহায়। আপনি অসহায় নন, হঠাৎ কথা বলল অরুণাদিত্য। তার কণ্ঠ স্থির, স্পষ্ট। আপনার অধীনে এই মুহূর্তে অন্তত কয়েকশো প্রশিক্ষিত লাঠিয়াল, ঘোড়াসওয়ার, পেয়াদা রয়েছে। তারা সকলেই সম্মুখ স্বরে তলোয়ারে দক্ষ। কিন্তু আপনি তাদের কথা কেন গোপন করছেন? ইন্দ্রনারায়ণ ঘাড় ঘুরিয়ে অরুণাদিত্যের দিকে তাকালেন। বয়সে কিশোর, আচরণে বেপরোয়া, দেখতে সুদর্শন এই ছেলেটিই তবে চন্দ্রগড়ের ভবিষ্যৎ মহারাজা? অরুণ বলল, রাজমাতা আপনাকে অনুরোধ করেছেন, মানে তিনি আপনাকে সম্মান দেখাচ্ছেন। কিন্তু আপনার তো এটি না বোঝার কথা নয় যে এই অনুরোধ মূলত নির্দেশ, এবং যে কোনো অজুহাতে এটিকে অমান্য করার চেষ্টা দেশদ্রোহের শামিল। অরুণাদিত্যের কথায় তারকানাথবাবু ভড়কে গেলেন। তার এতদিনকার চেনা সেই ছোট্ট অরুণ কোন ফাঁকে এমন ভেতর বাইরে বদলে গেল। তবে যতটা সে আকারে আচরণে বদলেছে ঠিক ততটা বুদ্ধিতে নয়। না হলে তার অন্তত বোঝা উচিত ছিল যে চন্দ্রগড় পরিবার এই মুহূর্তে এখানে এমন ভাষায় কথা বলার মতো অবস্থায় নেই। গত কয়েক বছরে জমিদারির অঞ্চলগুলো ক্রমশ যেন রাজধানী থেকে বিচ্ছিন্ন ও স্বায়ত্তশাসিত হয়ে ওঠার চেষ্টা করছিল। নিজেরা জোট বেঁধে রাজ্যের কেন্দ্র থেকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখছিল। অরিন্দম মিত্রর ঘটনায় তাদের সেই স্বপ্ন কিছুটা ম্লান হলেও তা যে পুরোপুরি মুছে যায়নি, ইন্দ্রনারায়ণের আচরণেই তা স্পষ্ট। অবশ্য রাজমাতা অন্নপূর্ণা দেবীর এটিও একটি উদ্দেশ্য ছিল। তিনি এই ঘটনা দিয়ে জমিদারদের মানসিকতা সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা পেতে চেয়েছিলেন।
তারকানাথ বাবু বললেন, আসলে বিষয়টি এমন নয়। যুবরাজ যা বলতে চেয়েছেন তা তাকেই বলতে দিন। তারকানাথকে নিবৃত্ত করে বললেন ইন্দ্রনারায়ণ, এখানে যুবরাজ অরুণাদিত্যই রাজ্যের প্রতিনিধি। তার কথাই চন্দ্রগড়ের কথা। আমি সেটি তার মুখেই শুনতে চাই। বলে অরুণাদিত্যের দিকে তাকালেন ইন্দ্রনারায়ণ। তারপর বললেন, আপনার পিতা জলন্দপুরের বিপদে আপদে কখনোই পাশে দাঁড়াননি। আমরা কোন ভরসায় আমাদের সর্বস্ব নিঃশেষ করে দিয়ে তার পাশে দাঁড়াব? আমার ভরসায়, দৃঢ় কণ্ঠে বলল অরুণাদিত্য। আমার পিতার যুগ সমাপ্ত হয়েছে। তিনি যে ভুল করেছেন, আমি কথা দিচ্ছি, চন্দ্রগড়ের সিংহাসনে আরোহণের পর সেই ভুল আমি করব না। কিন্তু নদী পার হলে আমরা আর মাঝির কথা মনে রাখি না, ভুলেই যাই। এ আমার অভিজ্ঞতা থেকে সঞ্চিত উপলব্ধি যুবরাজ। বছর বছর যথাযথ উপায়ে রাজকর দেওয়ার বিনিময়েও রাজ্যের কাছ থেকে জলেন্দ্রপুরের প্রাপ্তি কি? আস্থা। কিসের আস্থা? চন্দ্রগড় রাজপরিবার তার বিপদের মুহূর্তে আর কাউকে স্মরণ না করে কেবল জলেন্দ্রপুরের জমিদারকেই স্মরণ করেছে। এটি কি জলেন্দ্রপুরের প্রতি তার আস্থার বহিঃপ্রকাশ নয়? আস্থা দুই ধরনের যুবরাজ, বললেন ইন্দ্রনারায়ণ। একটি সক্ষমের আস্থা, আর অন্যটি অক্ষমের আস্থা। সক্ষমের আস্থায় বন্ধুত্বের বিশ্বাস থাকে, আর অক্ষম নিরুপায়ের আস্থায় থাকে উপায়হীনতা। দুটিতে বিশাল তফাৎ। আপনি বলতে চাইছেন চন্দ্রগড় রাজপরিবার অসহায় হয়ে আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে এসেছে? আজ্ঞে হ্যাঁ, আমি তাই বলছি, শান্ত স্পষ্ট কণ্ঠে বললেন ইন্দ্রনারায়ণ। তারকানাথবাবু ও অরুণাদিত্য উভয়ই ইন্দ্রনারায়ণের নিষ্পৃহ ভঙ্গির ঔদ্ধত্যের হতভম্ব হয়ে গেল। অবস্থা বিবেচনায় তারকানাথ নমনীয় হতে চেয়েছিলেন, কিন্তু অরুণাদিত্যের অপরিণামদর্শী কঠিন আচরণে সেটি সম্ভব হল না। ফলে জমিদার ইন্দ্রনারায়ণকেও কিছুতেই সম্মত করা গেল না। তবে রাজ অতিথি হিসেবে অরুণাদিত্য ও তারকানাথের অথিয়তায় তিনি কার্পণ্য করলেন না। রাতে অতিথিশালায় বিচলিত বোধ করতে লাগলো অরুণাদিত্য। সে কিছুতেই তার করণীয় ঠিক করতে পারছে না। এখন এই শূন্য হাতে সে কোথায় যাবে? জলেন্দ্রপুর থেকে গজেন্দ্রগড় কাছে হলেও চন্দ্রগড় বহু দূরের পথ। অতটা পথ গিয়ে অন্নপূর্ণা দেবীকে এই সংবাদ পৌঁছানোর আগেই গজেন্দ্রগড়ে ভয়ানক কিছু ঘটে যেতে পারে। কিন্তু সৈন্যবিহীন অরুণাদিত্য এই নিঃস্ব অবস্থায় গজেন্দ্রগড় গিয়েই বা কি করবে? সে তো অক্ষয়াদিত্যকে কোনো সাহায্যই করতে পারবে না। পরদিন সকালে অবশ্য চেষ্টাটা করলেন তারকানাথবাবু। তিনি একা যতটা সম্ভব নমনীয়তার সঙ্গেই ইন্দ্রনারায়ণকে বোঝানোর চেষ্টা করলেন। ইন্দ্রনারায়ণ বললেন, কিন্তু এর বিনিময়ে আমি কি পাব? তারকানাথ বললেন, চন্দ্রগড় রাজপরিবার কৃতিত্বচিত্তে চিরকাল আপনার এই সহযোগিতার কথা মনে রাখবে। আর রাজমাতা অন্নপূর্ণা দেবী কখনোই কারো কাছে ঋণী থাকতে পছন্দ করেন না। তিনি এর বিনিময় আপনাকে দেবেনি। কি বিনিময়? সেটি রাজমাতাই ঠিক করবেন। না, বললেন ইন্দ্রনারায়ণ। তবে তিনি যে তার কথা শেষ করেননি তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তারকানাথ তার কথার পরের অংশটুকু শোনার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে লাগল। দীর্ঘ সময় পর ইন্দ্রনারায়ণ বললেন, আমার বিনিময় আমি নিজেই ঠিক করতে চাই। কি কি বিনিময় চান আপনি? আমার কন্যা পুষ্পলতার সঙ্গে যুবরাজ অরুণাদিত্যের বিবাহ। মুখোমুখি বসা এই দুজন মানুষের ছোট্ট এই কক্ষটিতেও যেন আকস্মাৎ বর্জ্যপাত হল। একটা দমকা ঝড়ো হাওয়া যেন বয়ে গেল তারকানাথের বুকের ভেতর। ইন্দ্রনারায়ণের দুঃসাহস দেখে তিনি হকচকিত বোধ করতে লাগলেন। তারকানাথ বললেন, আপনি কি বলছেন বুঝতে পারছেন জমিদারবাবু? এ কথা রাজমাতার কানে গেলে তিনি কি প্রতিক্রিয়া দেখাবেন? এখানে প্রতিক্রিয়া দেখানোর মতো কিছু আছে বলে তো আমি মনে করি না তারকানাথবাবু। রায়পুরের রাজকুমারী সৃজিতার সঙ্গে যুবরাজ অরুণাদিত্যের বিবাহ তো ভেঙেই গেল। সে এখন রাজা বিনয়াদিত্যের স্ত্রী। তাহলে আর সমস্যা কোথায়? আমার কন্যা পুষ্পলতা সুদর্শনা, বুদ্ধিমতী। তার বয়স 14। যুবরাজের সঙ্গে তার পরিণয় হলে সেটি চন্দ্রগড় রাজপরিবারকে হেয় করবে না, বরং শক্তিশালী করবে। তাছাড়া আর সব ভুলে গেলেও
বিবাহের মাধ্যমে তৈরি প্রতিশ্রুতির কথা চন্দ্রগড় রাজপরিবার কখনো বিস্মৃত হবে বলে আমার মনে হয় না, বলে সামান্য থামলেন ইন্দ্রনারায়ণ। তারপর বললেন, এবার সিদ্ধান্ত আপনার। এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তো আমার নেই, কাপা কণ্ঠে বললেন তারকানাথ। এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা একমাত্র রাজমাতার, রাজপরিবারের। কিন্তু বাকি কথাটা বলার আগে যেন একটু সময় নিয়ে ভাবলেন তিনি। তারপর বললেন, কিন্তু আপনি যে পরিস্থিতির সুযোগ নিয়ে এই প্রস্তাব দিচ্ছেন, এটি রাজমাতা কিছুতেই ভালোভাবে নেবেন বলে আমার মনে হয় না। তিনি কিভাবে নেবেন সেটি নিয়ে ভাবারও বোধ করি খুব বেশি সময় নেই তারকানাথ বাবু। মানে? দ্বিধান্বিত গলায় বললেন তারকানাথ। যুবরাজ অরুণাদিত্য কিছুদিন পরই সিংহাসনে আরোহণ করবেন। আমার মনে হয় না তিনি মুকুট গ্রহণের পর চন্দ্রগড় রাজবাড়ি আর কোনো নারীর আঙ্গুলি হেলেনে পরিচালিত হবে, কিংবা কোনো দুর্বল রাজার দুর্বল সিদ্ধান্ত মায়ের আঁচলে আশ্রয় খুঁজবে। কি বলছেন আপনি এসব? গতকাল যুবরাজের সঙ্গে কথা বলে আমি মুগ্ধ হয়েছি। আমার মনে হয়েছে বহুদিন পর চন্দ্রগড় রাজবাড়ি এবার একজন সত্যিকারের রাজা পেতে যাচ্ছে। তিনি সম্মত থাকলে আমি আজই আমার কন্যার সঙ্গে তার বিবাহের বন্দোবস্ত করতে চাই। আমার বিশ্বাস তিনি তার নিজের এবং প্রজাদের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম হবেন, বলে যেন তারকানাথের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলেন ইন্দ্রনারায়ণ। তারপর বললেন, সেটি হলে আগামীকাল প্রভাতেই আমি আমার পুরো শক্তি নিয়ে গজেন্দ্রগড়ের উদ্দেশ্যে রওনা করব। তারকানাথ কি বলবেন বুঝতে পারলেন না, কোনো কথাও খুঁজে পেলেন না তিনি। তবে এই কথা শুনবার পর অন্নপূর্ণা দেবীর প্রতিক্রিয়া কি হবে সেটি তিনি জানেন, আর জানেন বলেই ভীষণ চিহ্নিত বোধ করছেন। সমস্যা হচ্ছে, রাজমাতা অবধি এই কথা পৌঁছানোর আগে তাকে গজেন্দ্রগড় দুর্গের পরিস্থিতি জানতে হবে। অক্ষয়াদিত্য কি এর মধ্যে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েছেন, নাকি তাদের অপেক্ষায় প্রহর গুনছেন? ইন্দ্রনারায়ণের প্রস্তাব শুনে অরুণাত্য হতভম্ব হয়ে গেল। চন্দ্রগড় রাজপরিবার নিজেদের যে কতটা দুর্বল ও অসহায় করে ফেলেছে তা যেন নতুন করে উপলব্ধি করতে পারল সে। সঙ্গে এটিও উপলব্ধি করল যে এক নখদন্তবিহীন রাজ্যের অসহায় রাজা হতে যাচ্ছে সে, যেখানে তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই থাকবে না। এখনো অবশ্য নেই। এই রাজ্যের শক্তিবৃদ্ধির জন্যই বয়সে বড় সিজিতার সঙ্গে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক হয়েছিল, আর এখন সামান্য এক জমিদার সহযোগিতার বিনিময়ে তার কন্যার সঙ্গে বিয়ের শর্তে জুড়ে দিচ্ছেন। নিজেকে ভীষণ সহজলভ্য, অপমানিত ও অক্ষম মনে হতে লাগলো অরুণাদিত্যের। সে সেই দিনই জলন্তপুর জমিদার বাড়ি ত্যাগ করল। কিন্তু এখন কোথায় যাবে সে? কি করবে? রাজধানী চন্দ্রগড়ে ফিরে যাবে, নাকি গজেন্দ্রগড়ে? অনেক ভেবে শেষ অবধি গজেন্দ্রগড় যাওয়ায় মনস্থির করল অরুণ। তবে তারকানাথ বললেন, এভাবে শূন্য হাতে গজেন্দ্রগড় গিয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে বরং চন্দ্রগড় ফিরে গিয়ে রানীমাকে এখানকার পরিস্থিতিটা জানাই। তিনি হয়তো তখন কোনো সিদ্ধান্ত দিতে পারবেন। সেটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শান্ত গলায় বলল অরুণ। তবে আমি গজেন্দ্রগড়েই যাচ্ছি। আপনি চন্দ্রগড় ফিরে গিয়ে ঠাকুমাকে সব অবহিত করুন। অনেক চেষ্টা করেও অরুণকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারলেন না তারকানাথ। শেষ অবধি দুজনের গন্তব্য হল দুদিকে। তারকানাথ যাত্রা শুরু করলেন রাজধানীর পথে, আর অরুণ তার দেহরক্ষী সহ রওনা হয়ে গেল গজেন্দ্রগড় দুর্গের উদ্দেশ্যে। গজেন্দ্রগড় দুর্গ থেকে সিকি মাইল দূরে ছাউনি পেতেছেন অক্ষয়াদিত্য। তবে তিনি তার সৈন্যদের দুটি ভাগে বিভক্ত করেছেন। একটি দল রেখেছেন দুর্গের উত্তরে অনেকটা দূরে, যেন দুর্গ থেকে দলটিকে দেখা না যায়। অন্যটি পশ্চিমের দৃষ্টিসীমায়। দুর্গের বাকি দুই প্রান্ত ধনুকের মতো বাঁক নিয়ে বয়ে যাওয়া চন্দ্রাবতী নদী দ্বারা বেষ্টিত। অক্ষয়াদিত্য পশ্চিমের দলটির সঙ্গে অবস্থান নিয়েছেন। উত্তরের দলটির সঙ্গে আছেন কেশবনাথ। বয়সে তরুণ হলেও অক্ষয়াদিত্যের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর ও দেহরক্ষী সে। গত দুদিন ধরেই তারা অপেক্ষা করছেন অরুণাদিত্যের, কারণ গজেন্দ্রগড় দুর্গের সৈন্য সংখ্যা তাদের অনুমানের চেয়েও অধিক বলে মনে হচ্ছে। দুর্গের প্রতিটি উঁচু বুরুজেই তীরন্দাজের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, দুর্গপ্রাচীরের চূড়ায় ছাদ সংলগ্ন নকশাকাটা যে অসংখ্য ছোট ছোট খিলান রয়েছে, তার প্রতিটি ফাঁকেও সশস্ত্র সৈন্য প্রতীয়মান হচ্ছে।
বিষয়টি অক্ষয়াদিত্যকে চিহ্নিত করে তুলেছে। ফলে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন। মাত্র দুদিন হয় তারা এখানে এসে পৌঁছেছেন। এর মধ্যে দুর্গের অবস্থা সম্পর্কে যতটুকু আঁচ করতে পেরেছেন তাতে তার শঙ্কা বেড়েছে। ফলে তিনি অরুণাদিত্যের অপেক্ষায় ছিলেন, কিন্তু সে ফিরে এসেছে শূন্য হাতে, একা। বিষয়টি অক্ষয়াদিত্যকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। তিনি অবশ্য সেটি প্রকাশ করলেন না, বরং অরুণকে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, ভয় পেও না, যুদ্ধে মানসিক শক্তিটাই আসল। দস্যুরা সংখ্যায় অধিক হলেও তারা মনোবলের দিক থেকে দুর্বল। কেন? কারণ তারা জানে যে তারা তস্কর, তারা যা করছে তা অন্যায় এবং দেশের জনগণ তাদের পক্ষে নেই। তাহলে তারা এসব করছে কেন? এটাই তাদের পেশা। স্বাভাবিক জীবনে ধন সম্পদের মালিক হতে হলে প্রচুর চেষ্টা, শ্রম দরকার হয়, কিন্তু দস্যুতায় তা দরকার হয় না। এখানে অল্প শ্রমেই অধিক সম্পদ অর্জিত হয়। কিন্তু তাতে লাভ কি? তারা তো সেসব ভোগ করতে পারে না। মানুষ তাদের ঘৃণা করে। সারা জীবন গহীন জঙ্গলে পালিয়ে থাকতে হয়, প্রাণ ভয়ে ভীত থাকতে হয়। ধরা পড়লেই মৃত্যু অবধারিত। মানুষ জানে মদ শরীরের জন্য খারাপ, তারপরও খায়। এ এক ধরনের নেশা। জগতে মানুষের নানা ধরনের নেশা থাকে, ভালোর নেশা, খারাপের নেশা, কিন্তু ভালোর কাজ মন্দের দমন। আমরা কি দস্যুদের সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখতে পারি যে ওরা আসলে কি চায়? আমরা যেন অবাক হলেন অক্ষয়াদিত্য। চন্দ্রগড়ের সেনাবাহিনী সামান্য দস্যুর সঙ্গে সন্ধি করার প্রস্তাব দেবে? এ তো ভয়ানক অপমান। সন্ধি তো নয়, কথা বলার চেষ্টা, তাদের অভিসন্ধি বুঝতে চাওয়া, সেটাও রাজ্যের অপমান। সামান্য দস্যুর এই দুঃসাহসের একমাত্র জবাব তরবারি, রক্ত, খুন। যুদ্ধ করে রক্ত ঝরিয়ে যা অর্জন করা যায় তা যদি কথা বলেই অর্জিত হয়, তাতে ক্ষতি কি? অক্ষয়াদিত্য এবার যেন খানিক বিরক্ত হলেন। সেদিন রাজদরবারে সবার সামনে বলা অরুণের কথাগুলোই তিনি খানিক অবাক হলেও আজ যেন তা বিরক্তিতে রূপ নিল। এই সেদিনও অরুণের ছোট পা দুখানা হাতের তালুতে চেপে ধরে তাকে হাওয়ায় ভাসিয়েছেন তিনি। বিনয়াদিত্যের সঙ্গে মেলে হাঁটতে শিখিয়েছেন, তীর ছোড়া, তলোয়ার চালানো, ঘোড়ায় চড়া শিখিয়েছেন। অক্ষর ধরে ধরে যেমন শিক্ষক বর্ণমালা, বাক্য শেখান, ঠিক তেমন। অথচ আজ কিনা সে তাকে যুদ্ধক্ষেত্রের কৌশল শেখাচ্ছে। এমনও নয় যে তার রণাঙ্গনে অভিজ্ঞতা আছে। কথাটি বললেন তিনি। এ তো যুবরাজের ভাবনা নয় অরুণ। যুবরাজের ভাবনায় রাজা ও রাজ্যের সম্মান থাকবে সবার উপরে। কোনো উপায়েই রাজসম্মানকে হেয় করা যাবে না। এই যুদ্ধ যদি অন্য কোনো রাজ্যের বিরুদ্ধে হতো, তাহলেও না হয় অমন প্রস্তাবের কথা ভেবে দেখা যেত। কিন্তু সামান্য এক দস্যু দলের কাছে কথা বলার প্রস্তাব পাঠাবে রাজবাহিনী। এতে তাদের কাছে কি বার্তা পৌঁছাবে? তারা ভাববে রাজ্য সৈন্য দুর্বল, ভীতু, ক্ষীণশক্তি, যা তাদের মানসিকভাবে আরো শক্তিশালী করে তুলবে, আরো দুঃসাহসী করে তুলবে। অরুণাদিত্য এত কিছু ভেবে কথাটি বলেনি। তার কেবল রত্নেশ্বর ঠাকুরের কথাটি মনে পড়ছিল। তিনি বলেছিলেন, অকারণ যুদ্ধ যে এড়াতে পারে সেই সবচেয়ে বড় যোদ্ধা। গত কয়েক বছরে রত্নেশ্বর ঠাকুর যে তাকে এমন কত কিছু শিখিয়েছেন, যুদ্ধকৌশল থেকে জীবন দর্শন, প্রেম থেকে রাজনীতি, সংঘাত থেকে সম্প্রীতি, অন্দরমহল থেকে বহির্জগৎ, সে তার সকলই অক্ষরে অক্ষরে মনে রেখেছেন। ওই মানুষটির মতো আর কারো কথা, দর্শন, ভাবনা তার মনে এমন গভীরভাবে দাগ কাটেনি। কিন্তু তত্ত্ব ও বাস্তবতা বোধ হয় আলাদা। না হলে অক্ষয়াদিত্যের এতদিনের অভিজ্ঞতায় তার কথাটিকে কেন সঠিক মনে হলো না? অক্ষয় বললেন, আমরা আমাদের এই সীমিত শক্তি দিয়েই ওদের পরাস্ত করব এবং প্রমাণ করব চন্দ্রগড় দুর্বল নয়। এই দুর্গ দখল করে জীবনে সবচেয়ে বড় ভুলটি করেছে তারা। অরুণ মৃদু ঘাড় নেড়ে সম্মতি জানাল। এখানে তার আর কিছুই বলা সমীচীন নয়। তাছাড়া ভেতরে ভেতরে প্রচণ্ড অপরাধবোধও ভুগেছে সে। যে বড় মুখ করে অন্নপূর্ণা দেবীর কাছ থেকে সে দায়িত্ব নিয়েছিল, তার কিছুই পালন করতে পারেনি, বরং ফিরে এসেছে ব্যর্থ, অপমানিত হয়ে। কিন্তু এই সামান্য সৈন্য নিয়ে কিভাবে দুর্গমুক্ত করব আমরা? প্রশ্নটা করল সে। আমরা তো দুর্গ অবধি পৌঁছাতেই পারব না।
দুর্গের সামনে অতটা বিস্তীর্ণ খোলা প্রান্তর, কোনো আড়াল নেই। ফলে সামনে এগুতে গেলেই তো আমাদের সৈন্যরা তীরন্দাজদের সহজ নিশানায় পরিণত হবে। তখন অরুণ ভেবেছিল অক্ষয়াদিত্য তার প্রশ্ন শুনে বিচলিত বোধ করবেন, তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠবে। কিন্তু তেমন কিছুই হল না, বরং সেখানে ফুটে উঠল এক টুকরো বুদ্ধিদীপ্ত হাসি, নির্ভার অভিব্যক্তি। বিষয়টিতে ভারী অবাক হল অরুণাদিত্য। সে বলল, তুমি কি ভাবছ, আমায় বলো। বসো, স্থির হও, শান্ত কণ্ঠে বললেন অক্ষয়াদিত্য। তারপর বেশ খানিকক্ষণ নীরব থেকে অবশেষে বললেন, যুদ্ধের খুব সামান্য অংশই শক্তিতে জেতা যায়, বাদবাকি অংশ জিততে চাই বুদ্ধি। বুদ্ধি? অস্পষ্টে বলল অরুণ। ঠিক এই কথাটিই তো তাকে রত্নেশ্বর ঠাকুর বলেছিলেন। বড় যোদ্ধারা অস্ত্রের চেয়েও বুদ্ধির ওপরই বেশি নির্ভর করেন। হয়তো অক্ষয়াদিত্য বড় যোদ্ধা, কিন্তু শৈশব থেকেই রোজ অত কাছ থেকে দেখেছে বলে মানুষটার প্রতি আলাদা করে কোনো নজর দেওয়া হয়নি। কেবলই নিজের ঘরের মানুষ বলে মনে হয়েছে। কিন্তু তিনি তো সেনাপতি, নিশ্চয়ই অভিজ্ঞ রণকৌশলীয়। অরুণের হঠাৎ নিজের প্রতি একটু রাগ হল। বয়সের কারণেই হোক বা অন্য কোনো কারণে আজকাল সম্ভবত ভেতরে ভেতরে একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সে। ফলে যা তার কাজ নয় তাও সে উপযাচক হয়ে করতে চায়, মতামত দিতে চায়। কিন্তু এটি ঠিক নয়। যুদ্ধ সেনাপতির কাজ, তার সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। অরুণ অক্ষয়াদিত্যের কৌশল শুনতে কৌতূহলী হয়ে উঠল। সে চারিদিকে তাকিয়ে বলল, এখানে সেই বুদ্ধিটা কি? তুমি খেয়াল করেছ যে আমাদের দলটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি? হ্যাঁ, এখানে আমার সঙ্গে ১০০ সৈনিক রয়েছে, আর উত্তর দিকে দুর্গ থেকে অনেক দূরে, একদম দৃষ্টিসীমার বাইরে, কেশবনাথের নেতৃত্বে রয়েছে আরেকশো সৈনিক। হ্যাঁ, কিন্তু কেন? এমনিতেই তো আমাদের সৈন্য সংখ্যা কম, তার উপর দলটা এখন দুই ভাগে বিভক্ত হয়ে আরো দুর্বল হয়ে গেল না? অক্ষয়দিত্য হাসলেন। না, হলো না, বরং আরো শক্তিশালী হলো। কিভাবে? শত্রুদের বিভ্রান্ত করার মাধ্যমে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের কখনোই নিজেদের গতিবিধি কিংবা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া যাবে না। তাদের রাখতে হবে দ্বিধাগ্রস্ত করে। এতে তারা সারাক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগবে এবং ভুল করবে। কিভাবে? শত্রুরা দুর্গ থেকে আমাদের এই ১০০ সৈন্য কেবল দেখতে পাচ্ছে, বাকি ১০০ দেখতে পাচ্ছে না। এবং আমরা যেহেতু কিছু না করে কদিন ধরে এখানে একদম চুপচাপ বসে আছি, সেহেতু ওরা আমাদের উদ্দেশ্য সম্পর্কেও নিশ্চিত হতে পারছে না। তারা হয়তো ভাবছে যে আমাদের সঙ্গে আরো অনেক সৈন্য এসে যোগ দেবে এবং তারপর আমরা আক্রমণ করব। হুম, এজন্য তারা আমাদের উপর সার্বক্ষণিক সতর্ক নজর রাখছে, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না। কিন্তু বলে সামান্য থামল অরুণ। তারপর খানিক ভেবে বলল, কিন্তু আমাদের সৈন্য সংখ্যা এত স্বল্প দেখেও ওরা নিজ থেকেই কেন দুর্গ থেকে বেরিয়ে এসে আমাদের আক্রমণ করছে না? এটাই তো ওদের সুযোগ। হ্যাঁ, এটা একটা দারুণ সুযোগ। কিন্তু ওরা তো আমাদের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারছে না। ওরা ভাবছে এটি আমাদের একটা টোপ। এই অল্প সৈন্যের টোপ দেখিয়ে আমরা আসলে ওদের দুর্গের সুরক্ষিত দেয়ালের বাইরে বের করে নিয়ে আসতে চাইছি। আর আমাদের পেছনে অন্য কোনো গোপন বাহিনী লুকিয়ে আছে। যেই ওরা দুর্গ থেকে বেরিয়ে এসে আমাদের আক্রমণ করবে, অমনি আমাদের অন্য দলটি এসে ওদের পেছন থেকে ঘিরে ধরবে। ফলে ওরা আমাদের এই টোপটা গিলতে চাইছে না। হুম, গম্ভীর ভঙ্গিতে বলল অরুণ। কিন্তু আমাদের আসল উদ্দেশ্যটা কি? এটিই আমাদের আসল উদ্দেশ্য। এটি? হতাশ ভঙ্গিতে বলল অরুণ। হুম, ওরা যদি আমাদের এই অল্প সংখ্যক সৈন্য দেখে দুর্গ থেকে বেরিয়ে আসে, তাহলে আমরা আমাদের লুকিয়ে থাকা কেশবনাথের দলকে সংকেত পাঠাবো। তারা তখন পেছন দিক থেকে ওদের ঘিরে ফেলবে। আর তখন সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও দুই দিকের সাঁড়াশি আক্রমণে বেশিক্ষণ টিকতে পারবে না ওরা। আচ্ছা, কিন্তু ওরা যদি এটা ইতিমধ্যে সন্দেহ করেই থাকে, মানে আগেভাগেই যদি বুঝে ফেলে, তাহলে আর লাভ কি হলো? আছে, বলে রহস্যময় ভঙ্গিতে হাসলেন অক্ষয়াদিত্য। ওরা এটা বুঝে ফেললেও লাভ আছে। কি লাভ? এই একই টোপে অন্য দিক থেকেও ফাঁদ পেতে রেখেছি আমরা। এটা কাজ না হলে ওটা। ওদের বিভ্রান্ত করে ফেলবো আমরা।
এই টোপটা আসলে দুফালি ছোড়ার মতো। এর আরও একটি দিক আছে, সেটিও সমান তীক্ষ্ণ ও বিপজ্জনক। কি সেটি? অবাক চোখে তাকালো অরুণ। আমি অমাবস্যার ঘোর অন্ধকারের জন্য অপেক্ষা করছি। অমাবস্যার অন্ধকারের জন্য? কেন? কারণ অমাবস্যার গভীর রাত্রিরে আমাদের লুকিয়ে থাকা দলটা কালো পোশাকে উত্তর দিক দিয়ে দুর্গ অভিমুখে এগিয়ে যাবে। এতে তারা দুটো সুবিধা পাবে। এক, ঘুটঘুটে অন্ধকারে তখন এক হাত দূরের কিছুই দেখা যাবে না, ফলে ওই দিকের প্রহরীরা সহসা কাউকে দেখতে পাবে না। আবার তখন বেশিরভাগ প্রহরী মূলত নজর রাখবে আমাদের এই দিকে, ফলে উত্তর দিকটা অনেকটাই অরক্ষিত থাকবে। তারা সন্দেহ করবে যে আমরা হয়তো এদিক থেকে অমাবস্যার অন্ধকারের সুযোগ নিয়ে তাদের আক্রমণ করব। কিন্তু ওরা যদি দুদিকেই কড়া নজর রাখে, সেটা যাতে না রাখে সেই ব্যবস্থাও আছে। কি ব্যবস্থা? আমরা ওদের মোটামুটি নিশ্চিন্ত করে ফেলব যে অন্ধকারের মধ্যে এই দিক দিয়েই আমরা ওদের আক্রমণ করছি, এবং এই ব্যাপারে ওদের পুরোপুরি নিঃসন্দেহ করে ফেলতে হবে। আর যখনই এই বিষয়ে ওরা পুরোপুরি নিঃসন্দেহ হয়ে যাবে আর যখনই এই বিষয়ে ওরা পুরোপুরি নিঃসন্দেহ হয়ে যাবে, তখন ওরা দুর্গে থাকা ওদের সব সৈন্য এদিকটাতে এনে জড়ো করবে। আর তখন উত্তর দিকটা থাকবে পুরোপুরি ফাঁকা। ওদের কিভাবে নিশ্চিত করবে যে এদিক থেকেই আক্রমণ হচ্ছে? অন্যান্য দিনের তুলনায় ওই দিন রাতে আমাদের তাঁবুতে আলো থাকবে অনেক কম, এবং আমরা নানা ধরনের সন্দেহজনক কার্যক্রম শুরু করব, যাতে ওই আবছা আলোতেও দূর থেকে বিষয়গুলো ওরা অনুমান করতে পারে, এবং ওদের মধ্যে সুস্পষ্ট সন্দেহ তৈরি হয় যে আমরা এখানে কিছু একটা করার প্রস্তুতি নিচ্ছি। কি করবে? এই ধরো, সব ঘোড়া একসঙ্গে এনে জড়ো করব, কিছু আলো জ্বালিয়ে আবার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলব, তাঁবু গুটিয়ে ফেলব, কিংবা কয়েকজনের একটি দল দুর্গের দিকে কিছু দূর গিয়ে আবার ফিরে আসবে। মানে যতভাবে ওদের সতর্ক করা সম্ভব সবকিছু আমরা করব। কিন্তু কাজগুলো এমনভাবে করব যে ওরা যেন মনে করে আমরা সেগুলো খুব গোপনে করছি, সাবধানে করছি। এতে ওরা সবাই সর্বোচ্চ সতর্ক হয়ে যাবে এই দিকে। আর এই সুযোগে উত্তরের বাহিনী অন্ধকারে সন্তর্পণে এগিয়ে যাবে। একদম। তখন ওই দিকটা থাকবে পুরোপুরি অরক্ষিত। আর তারপর দুর্গের বুরুজের সঙ্গে দড়ি বেঁধে সৈন্যরা উঠে যাবে সীমানা প্রাচীর বেয়ে। গিয়ে তারা দুর্গের পেছনের ছোট ফটক খুলে দেবে। ওখানে দু চারজন প্রহরী থাকলে ওদের খুন করতে তেমন অসুবিধা হবে না। আর তারপর আমাদের সংকেত পাঠাবে। আমরা তখন এখানে কয়েকজন রেখে বাকিরা ওদিকে চলে যাব। তারপর ঢুকে যাব দুর্গে। এখানে রেখে যাওয়া কয়েকজন তখন ওদের বিভ্রান্ত করতে থাকবে যে এদিক দিয়েই যে কোনো মুহূর্তে আক্রমণ হচ্ছে। হ্যাঁ, কিন্তু ততক্ষণে পেছন দিক থেকে অরক্ষিত ওদের উপর আমরা সবাই একত্রে আকস্মাৎ ঝাঁপিয়ে পড়ব। আর এটা ওরা চিন্তাও করতে পারবে না। ফলে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ভয়াবহ আক্রমণের শিকার হবে পুরো দস্যু বাহিনী। আশা করছি খুব বেশিক্ষণ লাগবে না ওদের পরাস্ত করতে। অক্ষয়াদিত্য থামলেও অরুণ দীর্ঘ সময় কথা বলল না। চুপচাপ একাগ্রচিত্তে কি ভাবল সে। তারপর মাথা তুলে তাকালো। তার চোখে মুখে নিখাদ বিস্ময়। এই মানুষটিকে সে এতকাল চোখের সামনে দেখেও কখনো বুঝতে পারেনি যে কি ক্ষুরুধার মস্তিষ্কের মানুষ তিনি, কি সুদক্ষ রণকৌশলী। শ্রদ্ধায় মাথা নুয়ে এলো তার। অক্ষয়াদিত্য বললেন, পরিকল্পনা তোমার পছন্দ হয়েছে? অরুণ কথা বলল না, তবে শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। তারপর মাথা থেকে শিরোত্রাণ খুলে সামান্য যুক্ষে অক্ষয়াদিত্যকে কুর্নিশ করল। ভেতরে ভেতরে যেন কিছুটা হলেও নির্ভার বোধ করছে সে। গত কদিনে প্রবল হতাশা, অপমান ও মানসিক যন্ত্রণার ভেতর থেকে যেন এক নতুন আশার সূর্যোদয় হয়েছে। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারেই চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের চিন্তায় সকলে উত্তেজিত হয়ে আছে। প্রথম পরিকল্পনা কাজে লাগেনি। গত দুদিনেও দস্যুরা দুর্গ ছেড়ে বেরিয়ে এসে তাদের আক্রমণ করেনি। ফলে দ্বিতীয় কৌশল গ্রহণ করতে হচ্ছে। আজ সেই পার্থিব রাত। অক্ষয়াদিত্য বললেন, অরুণ, তুমি শেষ পর্যন্ত এখানেই থাকবে। তোমার সঙ্গে ৮-১০ জন সৈনিক থাকবে।
কেশবনাথের সৈন্যরা দুর্গে পৌঁছে আলোক সংকেত দেওয়া মাত্র আমি অন্য সৈনিকদের নিয়ে দুর্গ অভিমুখে রওনা করব। কিন্তু আমিও যে যেতে চাই। এই জয় আমি চোখের সামনে দেখতে চাই, যুদ্ধে অংশ নিতে চাই। এখানে থাকাটাও এই যুদ্ধেরই অংশ। যুদ্ধে যদি সবাই একই ভূমিকা পালন করতে চায়, তবে সেই যুদ্ধ জেতা যায় না। অরুণ আরও কিছু বলতে চাইছিল, কিন্তু অক্ষয়াদিত্য তাকে সেই সুযোগ দিলেন না। তিনি ছাউনির অন্য প্রান্তে ছুটে গেলেন। সেখানে চোঙ্গার মতো দূরবীন বসানো হয়েছে। সেই দূরবীনে চোখ রেখে সতর্ক ভঙ্গিতে বসে আছেন তিনি। কেশবনাথের আলোক সংকেত পাওয়া মাত্রই সুদক্ষ ঘোড়া সরোয়ারদের নিয়ে দুর্গের উত্তর ফটক দিকে ছুটে যাবেন তিনি। ছাউনির অন্যদিকের সৈন্যরা নানা ধরনের কর্মকাণ্ডে ব্যস্ত। তারা দুর্গে থাকা শত্রুদের দৃষ্টি আকর্ষণ করার সাধ্যমতো চেষ্টা করছে। অরুণাদিত্য খানিক দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে সব পর্যবেক্ষণ করছে, কিন্তু রুদ্রশ্বাস উত্তেজনায় তার প্রতিটি মুহূর্তকে প্রলম্বিত মনে হচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল সে, কিন্তু দুর্গের উত্তর দিক থেকে কোনো আলোক সংকেত এলো না। অক্ষয়াদিত্য চুঙ্গা থেকে চোখ তুলে এদিক সেদিক তাকালেন। হয়তো পরিস্থিতি ঠাহর করার চেষ্টা করছেন। তার চোখে মুখেও দ্বিধাদ্বন্দ্বিত দৃষ্টি। কোনো অঘটন ঘটেনি তো? কিন্তু তেমন কিছু ঘটলেও এখান থেকে তা বুঝতে পারার কথা। দুর্গে গিয়ে যদি কেশবনাথের বাহিনী শত্রুদের মুখোমুখিও পড়ে যায়, তাহলেও দুই দলের রণহুঙ্কার, চিৎকার, আর্তনাদ এখান থেকে শুনতে পাওয়ার কথা। কিন্তু এই অন্ধকার নিশীথে কোথাও কোনো মানুষের শব্দ নেই। কেবল গজেন্দ্রগড় জঙ্গল থেকে বনু জন্তুর চিৎকার ভেসে আসছে। তাহলে কেশবনাথ কেন এখনো কোনো আলোক সংকেত দিচ্ছে না? রাত তখন প্রায় শেষের দিকে। এই মুহূর্তে অক্ষয়াদিত্য তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর অরুণকে বললেন, তুমি এখানে থাকো, আমি কেশবনাথের সেনা ছাউনিতে যাচ্ছি। কোনো বিপদ হয়নি তো? অক্ষয়াদিত্য চিহ্নিত ভঙ্গিতে বিড়বিড় করে বললেন, বুঝতে পারছি না, এমন তো হওয়ার কথা নয়। বলেই লাফিয়ে ঘোড়ায় উঠলেন তিনি। তার সঙ্গে আরো দুজন ঘোড়াসাওয়ার সৈনিক। তারা দ্রুত ঘোড়া ছুটিয়ে অন্ধকারে মিশে গেলেন। ততক্ষণে পাখি ডাকতে শুরু করেছে। পূবাকাশে আলোর আভা দেখা যাচ্ছে। হয়তো ভোরের খুব বেশি বাকি নেই আর। খানিক বাদেই সূর্য উঠবে। অস্থির অরুণাদিত্য আচমকা ঘোড়ায় উঠে বসল। তারপর কাউকে কিছু না বলেই ছুটতে শুরু করলো অন্ধকারে। সে নিজ চোখে দেখতে চায় কেশবনাথের বাহিনীর কি হয়েছে। যদি তাদের খারাপ কিছুই হয়ে থাকে, আর তারপর অসতর্ক অক্ষয়াদিত্য সেখানে গিয়ে যদি কোনো বিপদে পড়েন, তাকে সতর্ক করা জরুরি। এমনও তো হতে পারে যে শত্রুরা কোনো ফাঁদ পেতে রেখেছে তার জন্য। মাইলখানেক পথ পেরিয়ে এসে থামল অরুণ। ততক্ষণে চারপাশে খানিক আলোকিত হয়ে উঠেছে। সেই আলোয় গা হিম করা এক দৃশ্য দেখল সে। অক্ষয়াদিত্য নিঃস্ব অসহায় চোখে তাকিয়ে আছেন, যেন সর্বশান্ত এক মানুষ তিনি। তার সামনে সারি সারি খণ্ডবিহীন লাশ। কেশবনাথের পুরো বাহিনীকে কেউ রাতের অন্ধকারে নৃশংসভাবে হত্যা করেছে। রক্তে ভেসে যাচ্ছে মাটি। সেই মাটিতে হাঁটু গেড়ে বসলেন অক্ষয়াদিত্য। তার চোখ মুখ মুদিত, মস্তক অবনত। অরুণাদিত্যের ঘোড়ার খুরের শব্দেও তিনি ফিরে তাকালেন না। নিঃশব্দ অরুণাদিত্য তার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর আলতো করে হাত রাখল কাঁধে। অক্ষয়াদিত্য তাও ফিরে তাকালেন না। দীর্ঘ সময় তেমনি বসে রইলেন তিনি, যেন সমূলে উৎপাটিত এক প্রাণহীন বৃক্ষ। অরুণাদিত্যের শরীর যেন গুলিয়ে উঠছে। একসঙ্গে এতগুলো মরাদেহ এর আগে কখনো দেখেনি সে। এর অনেকেই হয়তো চেনে, কিন্তু এই আবছা আলোয় তাদের ক্ষতবিক্ষত মুখগুলো আর দেখতে ইচ্ছে করল না তার। সে চুপচাপ দাঁড়িয়ে রইল দীর্ঘ সময়। অক্ষয়াদিত্য হঠাৎ উঠে দাঁড়ালেন। তার চোখ টকটকে লাল, কপালের শিরা দপদপ করে কাঁপছে, চোয়াল শক্ত, যেন মূর্তিমান এক অসুর তিনি। অরুণ মৃদকণ্ঠে তাকে ডাকল, কিন্তু অক্ষয়াদিত্য তার সেই ডাকে সাড়া দিলেন না। তিনি দুই পা সামনে এগিয়ে গিয়ে তার সঙ্গের সৈনিকদের ডাকলেন, ভীম, রঘু, আজ্ঞে বলে তার সামনে এসে দাঁড়ালো দশাশয় শরীরের দুই সৈনিক। অক্ষয়াদিত্য বললেন, এখানে যত রক্ত ঝরেছে তার কয়েক গুণ অধিক রক্ত আমি চাই, চাই, চাই বলে অকস্মাৎ চিৎকার করলেন তিনি। তারপর কাঁপতে কাঁপতে বললেন, আমি আজই ওই দুর্গে আক্রমণ করতে চাই, আজই। আজ্ঞে। কিন্তু কোনো কিন্তু নয়। এই রাজ্যে
ওই বনপতি দস্যুর এত বড় দুঃসাহস যে সে প্রচণ্ড রাগে ক্রোধে গলা বুঝে এল অক্ষয়াদিত্যের। তিনি কিছুতেই এই এতগুলো মানুষের এমন নৃশংস প্রাণহানি মেনে নিতে পারছেন না। মেনে নিতে পারছেন না তার আত্মবিশ্বাসী নিশ্ছিদ্র পরিকল্পনার এমন ব্যর্থতাও। শত্রুরা তাকে কি সহজেই না বোকা বানিয়েছে। তারা আগেই আঁচ করতে পেরেছিল তার পরিকল্পনা। ফলে তাকে ওখানে ছেলে মানুষই খেলায় ব্যস্ত রেখে রাতের অন্ধকারে অন্য কোনো পথে এখানে চলে এসেছিল তারা। তারপর আকস্মাৎ অপ্রত্যাশিত আক্রমণে কচুকাটা করেছে কেশবনাথের বাহিনীকে। সম্ভবত গুপ্তচর কিংবা অন্য কোনোভাবে কেশবনাথের এই বাহিনীর কথা আগেভাগেই জেনে গিয়েছিল তারা। আর তারপর তারাও অপেক্ষায় ছিল অমাবস্যার রাত্রির। দুর্গের উত্তর ফটক দিয়ে অন্ধকারে ঘা ঢাকা দিয়ে বেরিয়ে এসে হঠাৎ ঝাঁপিয়ে পড়েছে অপ্রস্তুত সৈন্যদের উপর। লজ্জায় আক্রোশে অপমানের মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে অক্ষয়াদিত্যের। অরুণাদিত্য তাকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করল, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তাতে অক্ষয়াদিত্য কতটুকু শান্ত হলো বোঝা গেল না। তবে খানিক স্থির হলেন তিনি। অরুণ বলল, তারকানাথ বাবুর তো এর মধ্যেই চন্দ্রগড় পৌঁছে যাওয়ার কথা। ঠাকুমা নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করবেন। কিন্তু এই মুহূর্তে তিনি কি ব্যবস্থা করবেন সেটা তো আমরা জানি না, শান্ত কণ্ঠে বললেন অক্ষয়াদিত্য। খানিক আগের তাৎক্ষণিক তীব্র প্রতিক্রিয়া থেকে যেন ধীরে ধীরে বেরিয়ে আসছেন তিনি, যেন বাস্তবতা বোঝার চেষ্টা করছেন। তাছাড়া তিনি তো এখনকার আমাদের অবস্থা জানেনও না। এমনও তো হতে পারে যে তিনি ভাবছেন আমরা এখানে সুবিধাজনক অবস্থায় আছি। হুম, গম্ভীর কণ্ঠে বলল অরুণাদিত্য। তাছাড়া নতুন করে সৈন্য জমায়েত ও কারো নেতৃত্বে তাদের প্রস্তুত করে আবার এখানে পাঠাতেও দীর্ঘ সময় লেগে যাবে, যদি না তারা ইতিমধ্যে যাত্রা শুরু করে থাকে, বললেন অক্ষয়াদিত্য। তবে সেই সম্ভাবনা খুব কম। তাহলে? অক্ষয় প্রশ্নের উত্তর দিলেন না, চুপ করে রইলেন। ধীরে ধীরে তিনি উপলব্ধি করতে পারছেন যে এই যুদ্ধে বাইরের সাহায্য ছাড়া তার আর জয়ের কোনো সম্ভাবনা নেই। হয় তাকে বাইরের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে, নতুবা পরাজিতের বেশে ফিরে যেতে হবে চন্দ্রগড়ে। কিন্তু সেটি তার জন্য ভয়ানক অপমানজনক। তার চেয়ে বরং অপেক্ষা করাই শ্রেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতদিন অপেক্ষা করবেন তিনি? যদি চন্দ্রগড় থেকে সাহায্যকারী কোনো বাহিনী না আসে, যদি তারকানাথ ফেরার পথে কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকেন, অন্নপূর্ণা দেবীর কাছে যদি জলন্দপুরের খবর না পৌঁছায়, তাহলে এখানে এভাবে কতদিন অপেক্ষায় থাকবেন তিনি? তাছাড়া শত্রুরা এখন তাদের শক্তি ও সামর্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছে। ফলে দিনের আলোয় খোলা পন্তরেও এখন আর তারা নিরাপদ নন, শক্তিশালী নন। কথাগুলো অরুণকে বললেনও তিনি। অরুণ বলল, আমি কি তবে চন্দ্রগড়ে ফিরে গিয়ে ঠাকুমাকে এই খবর পৌঁছে দেব? তাতে অনেক সময় লেগে যাবে। ততদিন এখানে আমরা নিরাপদ নই। তাহলে? এই প্রশ্নের উত্তর দিতে খানিক সময় নিলেন অক্ষয়াদিত্য। তারপর বললেন, আরো কটা দিন এখানে অপেক্ষা করব আমরা, দুর্গ থেকে যতটা সম্ভব দূরে। যদি এর মধ্যেও চন্দ্রগড় থেকে কোনো সাহায্য না আসে, তাহলে এই খর্ব শক্তি নিয়েই আমরা হঠাৎ ওদের উপর ঝাঁপিয়ে পড়ব। পরাজিত হয়ে চন্দ্রগড়ে ফিরে যাওয়ার চেয়ে মৃত্যু শ্রেয়। অক্ষয়াদিত্যের গলা কাঁপছে। অরুণাদিত্য বুঝতে পারছে না সে কি করবে। নিজেকে প্রচণ্ড অসহায় আর অক্ষম লাগছে তার। আগের সেই অপরাধ বোধটাও যেন আবার ফিরে ফিরে আসছে। অক্ষয়াদিত্যের এই পরাজয়, এতগুলো মানুষের জীবন, রাজ্যের এমন দুঃসহ পরিণতি, এসবের জন্য নিজেকেই দায়ী করতে লাগলো সে। মনে হতে লাগলো সে জলেন্দ্রপুরের না গেলে হয়তো এর কিছুই ঘটত না, হয়তো সবকিছু অনেক সহজেই হয়ে যেত। কিন্তু এখন তার কারণেই সব ঘটছে। চন্দ্রগড়ের সিংহাসনে অধিষ্ঠানের আগেই যেন এই রাজ্যের জন্য অপয়া ও বোঝা হয়ে উঠেছে সে। সেই রাতে তাঁবুর বিছানায় শুয়ে একটু ঘুম হল না অরুণাদিত্যের। অনেকক্ষণ বাইরে পায়চারি করল সে। মশালের মৃদু আলোয় পাহারারত সৈনিকদের ভীত কম্পিত মুখগুলো দেখল। তারপর নির্বিশেষ তাকিয়ে রইল আকাশের দিকে, যেন প্রবল যন্ত্রণায় তার বুকের ভেতরটা হু হু করে কাঁপছে। দীর্ঘ সময় নিঃশব্দে দাঁড়িয়ে থেকে হঠাৎ ঘুরে দাঁড়ালো অরুণাদিত্য। তারপর অক্ষয়াদিত্যকে ছোট এক চিরকুট লিখে রেখে সেই গভীর রাতেই সেনা ছাউনি ত্যাগ করলেন সে।
ছুটতে লাগলো ঊর্ধ্বশ্বাসে। ঘটনার দ্বিতীয় দিনেও চন্দ্রগড় থেকে কোনো সাহায্য এলো না। সৈন্যরা প্রায় সকলেই হতাশ ও বিপর্যস্ত। অক্ষয়াদিত্য ভবিষ্যৎ করণীয় নিয়ে বিষ্ণুদেবের সঙ্গে বসলেন। বিষ্ণুদেব রাজমাতা অন্নপূর্ণা দেবীর বিশ্বস্ত দেহরক্ষী। তিনি স্বল্পবাসী, নিভৃতচারী। এই যুদ্ধে তার বিশেষ কিছু করণীয় নেই। অন্নপূর্ণা দেবী মূলত তাকে তথ্য সংগ্রহে পাঠিয়েছেন। কিন্তু অক্ষয়দিত্য জানেন বিষ্ণুদেব বুদ্ধিমান মানুষ, ফলে তিনি তার কাছেই পরামর্শ চাইলেন। বললেন, এখন আমাদের করণীয় কি? বিষ্ণুদেব নির্লিপ্ত ভঙ্গিতে বলল, যুদ্ধকৌশলে আমি দক্ষ নই, কিন্তু এই অবস্থায় শত্রুর মুখোমুখি হওয়াও বুদ্ধিমানের কাজ নয়। তাহলে কি আমরা ফিরে যাব? অরুণাদিত্য যেহেতু সেনা ছাউনি ছেড়েছে, আমার ধারণা সে চন্দ্রগড়ের উদ্দেশ্যেই যাত্রা করেছে। আপনার চিরকুটে সে কি লিখেছে? লিখেছে, আমার জন্য দুশ্চিন্তা করো না। এইটুকুই? হুম। এখন সে যদি চন্দ্রগড়ে গিয়ে থাকে, তবে সে পৌঁছানোর পর যত দ্রুত সম্ভব সেনা সাহায্য আসার কথা। কিন্তু সে তো অনেক দিনের ব্যাপার, বিড়বিড় করে বললেন অক্ষয়াদিত্য। অন্তত সপ্তাহ দুয়েক তো লাগবেই। এদিকে আমাদের রওশত ফুরিয়ে আসছে। এই জঙ্গল সংলগ্ন খোলা প্রান্তরে মশামাছি পোকামাকড়ের অত্যাচারে সৈনিকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তাহলে কি ফিরে যেতে চান? না, আমি শেষ আরেকবার চেষ্টা করে দেখতে চাই। কি চেষ্টা? আমি দস্যুদের সঙ্গে কথা বলে দেখতে চাই তারা কি চায়। অরুণ তখন আমাকে এটিই বলেছিল। কিন্তু তারা যদি আপনার কথা শুনতে না চায়, কিংবা আপনাকে আর ফিরতে না দেয়, খুন করে, তখন? সেই সাহস তাদের কখনো হবে না। এখনো তাদের সাহস নিয়ে আপনার সংশয় আছে, হে সেনাপতি? এই কথায় অক্ষয়াদিত্য চুপ করে রইলেন। বিষ্ণুদেব বলল, এক কাজ করা যায়। অগ্রবর্তী একটি দল পাঠিয়ে আগে তাদের সন্ধির প্রস্তাব দেওয়া যায়। দলটি আগে কথা বলে দেখবে তাদের মনোভাব কি। যদি তারা সম্মত হয়, তবে তখন আপনি কথা বলে দেখতে পারেন। অক্ষয়াদিত্য অবশ্য একমত হলেন না। তিনি বললেন, তাদের যদি আমাকে হত্যা করার ইচ্ছা থাকে, তাহলে এখন কথা বলতে গেলেও সেটি সম্ভব, পরে গেলেও সম্ভব। আমি বরং আমার দেহরক্ষীদের নিয়ে সরাসরি যেতে চাই। তাদের অভিসন্ধি জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি আমি। বলেই তিনি সাদা পতাকা তুলে সামনে এগুতে লাগলেন। কিন্তু দুর্গের কাছাকাছি পৌঁছতেই তীর ছুঁড়ে তাকে সতর্ক করা হলো। জানানো হলো, সন্ধির বিষয়ে তিনি কথা বলতে চাইলে পুরো সৈন্যবাহিনীকে দুর্গের দৃষ্টিসীমার বাইরে অবস্থান করতে হবে এবং তাকে দুর্গে প্রবেশ করতে হবে একা। অর্থাৎ তাকে নিশ্চিত করতে হবে যে তার এই প্রস্তাবের অন্য কোনো অভিসন্ধি নেই। পরদিন একাই দুর্গে প্রবেশ করলেন অক্ষয়াদিত্য। বাইরে দুর্গের দৃষ্টিসীমারও বহুদূরে প্রবল আতঙ্ক ও দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করতে লাগলো তার সৈন্যদল। গজেন্দ্রগড় দুর্গে একটা উৎসব উৎসব ভাব, যেন চন্দ্রগড়ের সেনাবাহিনী সর্বব অর্থেই তাদের পরাজয় মেনে নিয়েছে। না হলে অত বড় সেনাপতি এভাবে তাদের সব শর্ত মেনে নিয়ে সন্ধির প্রস্তাব দিতে আসে? চন্দ্রগড়ের জন্য এর চেয়ে লজ্জার অপমানের আর কি আছে? এই নিয়ে দস্যুদল হাসি তামাশা ঠাট্টা মশকরায়ও মেতে উঠল। কেউ কেউ মদ্যপান করে এই বিজয় উদযাপন করতে লাগল। দুর্গের সিংহদুয়ারও খুলে দেওয়া হলো। অক্ষয়াদিত্য দুর্গে প্রবেশ করার পরও আর এই দরজা বন্ধ করা হয়নি। তাদের এতদিনকার টান টান সতর্কতায় হঠাৎ যেন খানিক ঢিল পড়ল। ফলে দুর্গের সামনের মাঠ পেরিয়ে হঠাৎ পঙ্গপালের মতো ছুটে আসতে থাকা সৈন্যবাহিনীকে দেখে তারা হকচকিয়ে গেল। দস্যুরা প্রথমে ভাবল, এই ঘুরাসাওয়ার বাহিনী বুঝি অক্ষয়াদিত্যের অপেক্ষায় থাকা তার অবশিষ্ট ক্ষুদ্র সৈন্যদলটি। কিন্তু আরও কাছে আসতে বোঝা গেল এরা চন্দ্রগণের সেনাবাহিনী নয়, বরং অন্য কোনো সেনাবাহিনী। তবে চন্দ্রগড়ের অবশিষ্ট সৈন্যরাও এদের সঙ্গে যোগ দিয়েছে। ফলে এটি দুর্বার দুরন্ত বাহিনীতে পরিণত হয়েছে এই সৈন্যদল। কিন্তু যতক্ষণে তারা এসব বুঝতে পেরেছে, ততক্ষণে ঢের বিলম্ব হয়ে গেছে। ফলে দ্বারপ্রহরীরা যতক্ষণে দুর্গের বিপদ ঘণ্টা বাজিয়ে সকলকে সতর্ক করল, সেই সতর্ক সংকেত শুনে যতক্ষণে তীরন্দাজরা সারিবদ্ধ হয়ে প্রাচীরের উপর অবস্থান গ্রহণ করল, তীর তাক করে নিশানা ঠিক করল, ততক্ষণে খোলা সিংহদ্বার দিয়ে বানের জলের মতো
দুর্গ অভ্যন্তরে প্রবেশ করল দুঃসাহসী সৈন্যদল। প্রবল আত্মবিশ্বাসে বলীয়ান এই বিশাল সৈন্যদলের অকস্মাৎ তীব্র আক্রমণে দস্যুরা বেশিক্ষণ দাঁড়াতেই পারল না। তাছাড়া দুর্গে আসলে খুব বেশি দস্যু অবস্থান করছিল না। এতদিন বরং তারা ছাদের ছোট ছাড়া দুর্গে আসলে খুব বেশি দস্যু অবস্থান করছিল না। এতদিন বরং তারা ছাদের ছোট খিলানে ফাঁকে ফাঁকে কাঠের কাঠামোতে দস্যুদের পোশাক পরিয়ে কাকতারুয়ার মতো তীরন্দাজ সদৃশ্য মিথ্যা সৈনিক দাঁড় করে রেখেছিল, যাতে দূর থেকে দেখে ওই কাঠের কাঠামোগুলোই তীরন্দাজ বাহিনী বলে ভ্রম হয়, শত্রুরা এতে বিভ্রান্ত হবে, দস্যুদের প্রকৃত সংখ্যা সম্পর্কে ভুল ধারণা পাবে, সহসা আক্রমণ করতে সাহস পাবে না। কিন্তু সম্মুখ ভরে তাদের এই কৌশল কাজ করল না। অর্ধেকের বেশি দস্যু মারা পড়ল। গজেন্দ্রগড় দুর্গ দস্যুমুক্ত হল অল্প সময়ে। অক্ষয়াদিত্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলো। তবে দস্যু সর্দার বনপতিকে পাওয়া গেল না। সে আহত অবস্থায় দুর্গের গোপন সুড়ঙ্গ দিয়ে নদীপথে পালিয়ে গেছে। তার সঙ্গে পালিয়ে গেছে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহচর। ফলে অরুণাদিত্যের আশা পূরণ হল না। সে নিজ হাতে বনপতিকে শাস্তি দিতে চেয়েছিল। দুর্গ থেকে বেশ খানিকটা দূরে খোলা মাঠে ঘোড়ার পিঠে বসেছিল হতাশ অরুণাদিত্য। তাকে এসে খবরটা দিয়েছিল ভীম। কিন্তু অরুণাদিত্য কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে যেমন ছিল তেমনি বসে রইল। তার চোখ গজেন্দ্রগড় দুর্গের উঁচু বুরুজে নিস্তব্ধ। সেখানে চন্দ্রগড়ের পতাকা পতপত করে উঠছে, কিন্তু দুর্গজয়ের কোনো আনন্দই তাকে স্পর্শ করতে পারছে না। কারণ এই বিজয়ের বিনিময়ে তাকে আরও একবার নিজেকে উৎসর্গ করতে হয়েছে। জলন্দপুরের জমিদার ইন্দ্রনারায়ণের কন্যা পুষ্পলতাকে বিয়ে করতে হয়েছে তাকে। গজেন্দ্রগড় দুর্গ পুনরুদ্ধারের ঘটনা চন্দ্রগড় রাজ্যের সার্বিক রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিতে আরও একবার পরিবর্তন ঘটালো। তবে সেই পরিবর্তনের যতটুকু দৃশ্যমান হলো তার চেয়েও ঢের বেশি রয়ে গেল অদৃশ্যই। আর এসবের কেন্দ্র হয়ে উঠল অরুণাদিত্য। হঠাৎ করেই যেন কদিন আগের সেই কিশোর অরুণাদিত্য এবার সত্যি সত্যি যুবরাজ হয়ে উঠল রাজ সিংহাসনের যোগ্য উত্তরসূরি। প্রায় নিশ্চিন্ত হেরে যাওয়া গজেন্দ্রগড় যুদ্ধে তার ত্যাগ ও বুদ্ধির বীরত্ব সকলের মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগল। চন্দ্রগড়ের উত্তরাধিকার প্রশ্নে প্রজাদের মধ্যে যে সংশয় তৈরি হয়েছিল তা যেন আবারও বাষ্পীভূত ভূত হল। এতদিনে এসে তারা নিঃসংশয় বোধ করতে লাগল যে অরুণাদিত্যই রাজ্যের যোগ্য ও প্রকৃত উত্তরাধিকার, ভবিষ্যৎ রাজা। চারপাশের স্পষ্ট বিশ্বাসের হাওয়া যেন রাজবাড়ির অন্দরমহলেও ঢেউ তুলল। সৃজিতা সেদিন বলল, এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকার কার হওয়া উচিত? বিনয়াদিত্য অবাক ভঙ্গিতে বললেন, এ কেমন প্রশ্ন? এ তেমন প্রশ্ন যা আমার আগেই আপনার মনে আসা উচিত ছিল। আমি তোমার কথা বুঝতে পারছি না সৃজিতা। মানুষ যখন তার চক্ষু ও কর্ণ বন্ধ করে রাখে তখন সে সহজ বিষয় বুঝতে পারে না। মানে মানে নিয়ম মতে যদি রাজার পুত্র যুবরাজ হয়, রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী হয়, তাহলে এখন এ রাজ্যের যুবরাজ কে? কেন? অরুণাদিত্য। সেই তো রাজার জ্যেষ্ঠ পুত্র। অরুণাদিত্য আপনার পুত্র? অবাক ভঙ্গিতে বলল সৃজিতা। এ কথা তো আমার জানা ছিল না মহারাজ। তার কণ্ঠে টিপ্পনী। ছি, এ কেমন অশোভন কথা সৃজিতা? অশোভন কেন হবে? আপনি যদি এই রাজ্যের রাজা হয়ে থাকেন তাহলে আপনার পুত্র ঈশান ও ত্রিশানের তো যুবরাজ হওয়ার কথা। কিন্তু আপনি বলছেন অরুণাদিত্য এ রাজ্যের যুবরাজ, ভবিষ্যৎ উত্তরাধিকার। তাহলে সেটি কি করে সম্ভব? বিনয়াদিত্য শান্ত কণ্ঠে বললেন, তোমার ক্ষোভের কারণ আমি বুঝতে পারছি, কিন্তু সৃজিতা, আমি তো সত্যিকার অর্থে এ রাজ্যের রাজা নই। একটি আপৎকালীন বিশেষ পরিস্থিতিতে নামে মাত্র আমি দায়িত্ব পালন করছি। তাছাড়া তোমাকে আমি অসংখ্যবার বলেছি, এই সিংহাসন, রাজমুকুট এসব নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু আমার আছে। তোমার তো আগে ছিল না। হয়তো আগেও ছিল, কিংবা এখন হয়েছে। ঈশান আর তিশানের দিকে তাকালে আমি ভাবতে পারি না যে তারা এই রাজসিংহাসনের কেউ না। ভৃত্য দাসী থেকে শুরু করে সকলেই যখন আমার পুত্রদের রাজকুমার যুবরাজ বলে সম্বোধন করে,
তখন আমার বুকের ভেতরটা শূন্য হয়ে যায়। মনে হয়, এ কি তবে তাদের মিথ্যা পরিচয়? ওরা কি তবে মাত্র দুদিনের রাজপুত্র? এমন ভাবনা হলে তুমি আমায় কেন বিয়ে করলে? কেন কোনো রাজা বা যুবরাজকে বিয়ে করলে না? এই প্রশ্নে সৃজিতা যেন খানিক থতমত খেয়ে গেল। তবে সঙ্গে সঙ্গেই নিজেকে সামলেও নিল সে। বলল, আমি যাকে বিয়ে করেছি তিনিও তো সাধারণ কেউ নন। তিনি চন্দ্রগড়ের রাজা, আর তার স্ত্রী হিসেবে আমি নিজেকে রানীই ভাবি। আমার পুত্ররাও তাই রাজপুত্রই। শুধু তাই নয়, আমার পুত্রদের মধ্যে ঈশান যে সামান্য বড়, এ কারণে সেই এই রাজ্যের যুবরাজ, ভবিষ্যৎ উত্তরাধিকারী। এটি আমি মনে প্রাণেই বিশ্বাস করি। বলে একটু থামল সে। তারপর দুকদম এগিয়ে বিনয়াদিত্যের সামনে গিয়ে দাঁড়ালো। বলল, কেন? নিজ সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাদের আপনার রাজপুত্র বলে মনে হয় না? কথাটা যেন বিনয়াদিত্যের বুকে গিয়ে বিঁধল। তবে কোনো উত্তর দিলেন না তিনি। উঠে ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরের লণ্ঠনের মৃদু আলোয় চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে জেগে বসেছে। তিনি সেই অন্ধকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর চুপচাপ মগ্ন হয়ে রইলেন অজানা কোনো ভাবনার জগতে। যেন সৃজিতার বলা কথাগুলো তাকে দারুণভাবে ব্যতীত করেছে, আহত করেছে। সৃজিতা বলল, কি হলো? কথা বলছেন না কেন? জগতের সকল পিতার দায়িত্ব কিংবা স্বপ্নই তো থাকে তার সন্তানদের সফলতার সর্বোচ্চ চূড়ায় প্রতিষ্ঠিত করা, তাই না? হয়তো। নীরবতা ভেঙে কথা বললেন বিনয়াদিত্য। কিন্তু এই রাজ্য ক্ষমতা, সিংহাসন, রাজ্যভার আমার কাছে আরেকজনের গচ্ছিত ধন। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে এই ধন রক্ষা করে এর প্রকৃত উত্তরাধিকারের কাছে ফিরিয়ে দেব সৃজিতা। আপনার সন্তানরাই এর প্রকৃত উত্তরাধিকারী। আপনি একবার পিতার দৃষ্টিতে ভেবে দেখুন। পিতার দৃষ্টিতে ভাবার আগেও আমাকে মানুষের দৃষ্টিতে ভাবতে হবে। কেন, পিতা কি মানুষ নয়? হ্যাঁ, মানুষ। কিন্তু মানুষ সবার আগে মানুষ, তারপর তার অন্য পরিচয়। তা সে পিতা, মাতা, ভগ্নী, ভ্রাতা যাই হোক না কেন। আমি তাই পিতা হিসেবে যত বড়, যতটা স্নেহশীল হতে চাই, মানুষ হিসেবেও তার চেয়ে বেশি দায়িত্বশীল হতে চাই। তাই পিতা স্নেহে অন্ধ হয়ে আমি অন্যায় করতে পারবো না সৃজিতা। এটা অন্যায় নয়তো কি? তাহলে এই চন্দ্রগড় রাজপরিবারই দাঁড়িয়ে আছে অন্যায়ের উপর। মানে? অভাবভঙ্গিতে ঘুরে তাকালেন বিনয়াদিত্য। আপনি কিছুই জানেন না? এই রাজপরিবারের বিশ্বাসঘাতকতার ইতিহাস আপনি বিস্মিত হয়েছেন? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। প্রয়াত রাজা অমরাদিত্য সম্পর্কে আপনার জেঠু, আপনার পিতার জ্যেষ্ঠ ভ্রাতা, তাই না? হুম। তিনি এই রাজ্যের রাজা ছিলেন? ছিলেন। তাহলে তার পুত্র অক্ষয়াদিত্য চন্দ্রগড়ের রাজা না হয়ে আপনার জ্যেষ্ঠ ভ্রাতা বিজয়াদিত্য কি করে এই রাজ্যের উত্তরাধিকারী হলেন? তিনি কি করে রাজা হলেন? উত্তর দিন। এই প্রশ্নে বিনয়াদিত্য যেন খানিক থতমত খেয়ে গেলেন। তবে সঙ্গে সঙ্গে খানিক উষ্ণ গলায় বললেন, তোমার মন কুলুষিত হয়ে গেছে সৃজিতা। তুমি ঘটনার আপাদমস্তক না জেনেই কাউকে বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করছো। তাহলে আপনিই বলুন ঘটনা, আমি শুনি। শুনে আমার কর্ণকুহর ও কুশলিত মনকে পরিচ্ছন্ন করি। শ্লেষের ভঙ্গিতে বলল সৃজিতা। অক্ষয়ের বাবা অমরাদিত্য আমার বাবার বড় ভাই। তিনি চন্দ্রগড়ের রাজা ছিলেন, একথাও সত্য। কিন্তু তিনি যখন মারা যান তখন অক্ষয় নিতান্তই দুধের শিশু। তার বড় দুই ভাইও তখন সিংহাসনের আরোহণের উপযুক্ত নয়। ফলে আমার বাবা সমরাদিত্যকে সিংহাসনের দায়িত্ব নিতে হয়। অবিকল আপনার আর অরুণাদিত্যের পরিস্থিতি, তাই না? হ্যাঁ। তাহলে বড় ভাইয়ের পুত্ররা উপযুক্ত হওয়ার পরও আপনার পিতা সমরাদিত্য কেন তাদের হাতে রাজ্যভার তুলে দিলেন না, বরং তিনি তা তুলে দিলেন তার নিজ পুত্র বিজয়াদিত্যের হাতে? তিনি নিজের ইচ্ছাই দেননি। তাহলে অক্ষয়ের জ্যেষ্ঠ দুই ভ্রাতার আকস্মিক মৃত্যু ঘটে, কিন্তু তখনও অক্ষয় সিংহাসনের আরোহণের মতো উপযুক্ত নয়, তার বয়স কম। ফলে এরকম নিরুপায় হয়ে আমার জ্যেষ্ঠ ভ্রাতা বিজয়াদিত্য রাজা হন। তবে
পরবর্তীকালে তিনি অক্ষয়ের কাছে রাজসিংহাসন হস্তান্তর করতে চেয়েছিলেন, কিন্তু অক্ষয় তাতে সম্মত হয়নি। কেন? তার রাজ্য পরিচালনায় আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল যুদ্ধ, শিকার, ভ্রমণে। ফলে সে রাজবাড়ির বাইরেই মাসের পর মাস পড়ে থাকত, ঘুরে বেড়াত। রাজ্য চালনার মতো জটিল বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে সে বন্দিজীবন কাটাতে চায়নি। আপনার মতো? এই প্রশ্নে খানিক ভাবলেন বিনয়াদিত্য। তারপর বললেন, হয়তো, কিংবা অনেকটাই তাই। আসলে ফারাক শুধু এইটুকু যে অক্ষয়ের সিংহাসনের পরিবর্তে যুদ্ধ, ভ্রমণ, রোমাঞ্চকর কাজ করতে ভালো লাগত, আর আমার ভালো লাগত গান, কবিতা, ছবি। কিন্তু আমরা দুজনই সেই শৈশব থেকে রাজকার্য অপছন্দ করতাম। বলে সামান্য থামলেন বিনয়াদিত্য। তারপর বললেন, অক্ষয় আমার জেঠাতুতো ভ্রাতা হলেও সমবয়সী হওয়ার কারণে সে আমার সবচেয়ে কাছের বন্ধু। সেই শৈশব থেকে আমরা আমাদের সকল সুখ, দুঃখ, ইচ্ছা, অনিচ্ছার কথা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছি। ফলে তার সকল ভাবনা আমি জানি, সেও আমার ভাবনা জানে। আপনি বলেছেন অক্ষয়াদিত্য কখনোই তার পিতার উত্তরাধিকার হিসাবে সিংহাসনে আরোহণ করতে চাননি? না, কখনোই না। আমি নিজে তাকে অসংখ্যবার জিজ্ঞেস করেছি। সে প্রতিবারই প্রবলভাবে অস্বীকার করেছে। তার এসব ভালো লাগে না। সে মুক্ত স্বাধীন জীবন চায়। তবে হ্যাঁ, একটা দীর্ঘ সময় পর অক্ষয়ের হঠাৎ চন্দ্রগড়ের সেনাপতি হতে ইচ্ছে করল, এবং সেই ইচ্ছার কথা সেই আমায় জানিয়েছিল। আর তারপর আপনি তার রাজা বিজয়াদিত্যকে জানালেন। হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গেই তিনি সেটি মেনে নিলেন। এমনকি সৈন্যবাহিনীতে অনেক যোগ্য ও অভিজ্ঞ যোদ্ধা থাকা সত্ত্বেও তিনি বিনা বাক্য বয়ে অক্ষয়কে রাজ্যের সেনাপতির দায়িত্ব দিলেন। অথচ অক্ষয় তখন এত বড় দায়িত্বের যোগ্য নয়। তার কোনো বড় যুদ্ধের অভিজ্ঞতাও নেই। ছোটখাটো কিছু দাঙ্গা কিংবা বিদ্রোহ দমনে সে হয়তো অংশ নিয়েছিল, কিন্তু তাতে চন্দ্রগড়ের মতো রাজ্যের প্রধান সেনাপতি হওয়া যায় না। কিন্তু দাদা তাই করলেন। এমনকি অক্ষয়াদিত্য সেনাপতি হওয়ার পরও তিনি নিজ হাতে তাকে সব শিখিয়েছেন, সব দায়িত্ব সামলেছেন। বলে দীর্ঘশ্বাস ফেললেন বিনয়াদিত্য, যেন খানিক দম নিলেন। তারপর বললেন, বিজয়াদিত্য হয়তো অন্য রাজাদের মতো ছিলেন না। তিনি হয়তো দক্ষ, দূরদর্শী, কিংবা বুদ্ধিতেও তেমন ক্ষুরধার ছিলেন না, কিন্তু মানুষ হিসেবে তিনি সহজ সাধারণ ছিলেন। এটি যারা তাকে খুব কাছ থেকে দেখেছেন তারা সকলেই জানেন, অকপটে স্বীকারও করেন। কিন্তু তার দুর্ভাগ্য যে অনেকেই তাকে দূর থেকে দেখে বিচার করে, তার সম্পর্কে নানান নেতিবাচক কথা বলে, তাকে ভুল ব্যাখ্যা করে। আসলে রাজবাড়ির অন্দরমহল ক্ষমতার পালাবদলই এমন। মানুষের বিশ্বাসই এমন যে এখানে কেউ সৎ কিংবা দয়ালু হলেও সেটিকে তারা রাজার দুর্বলতা কিংবা ভান হিসেবেই দেখে। কিন্তু আমি জানি মানুষ হিসেবে তিনি কি অসাধারণ ছিলেন, রাজা হিসেবে কতটা শান্তিপ্রিয় ছিলেন। বড় ভাই বিজয়াদিত্যকে নিয়ে কথা বলতে গিয়ে বিনয়াদিত্য যেন স্মৃতিকাতর ও বেদনাহত হয়ে পড়লেন। তাকে প্রচণ্ড ক্লান্ত ও অসহায় মনে হচ্ছিল। কিন্তু সৃজিতা তাতে নমনীয় হল না। সে বরং কঠিন কণ্ঠে বলল, ইতিহাস কারা রচনা করে জানেন? কারা? বিজয়ীরা। মানে? মানে আমরা যে ইতিহাস পড়ি বা জানি তাকে বলি বিজয়ীদের লেখা ইতিহাস, পরাজিতদের নয়। কারণ পরাজিতরা ইতিহাস লেখার জন্যে বেঁচে থাকে না, বা থাকলেও তাদের ইতিহাস মানুষের কাছে পৌঁছায় না, কারণ তাদের সেই শক্তিশালী কণ্ঠস্বর থাকে না। ফলে মানুষের কাছে পৌঁছায় বিজয়ীদের ইতিহাস। আর বিজয়ীদের লেখা সেই ইতিহাসে বিজয়ীরা কেবল তাদের নিজেদের মহত্ব, উদারতা আর বিজয়গাথার কথাই বলে, তাদের নিষ্ঠুরতা, অন্যায়, সংকীর্ণতার কথা বলে না। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, কখনো কখনো ইতিহাসের পুনরাবৃত্তিও ঘটে। চন্দ্রগড় রাজবাড়িতেও ঘটেছে। কিন্তু আপনি অন্ধ বলে তা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না। ফলে এই ইতিহাসে পরাজিতদের একজন হবেন আপনি, হবেন বিস্মৃত। আপনার কণ্ঠস্বর, আপনার মহত্ব, ত্যাগ, এসব কেউ কখনো জানবে না। বিনয়াদিত্য ম্লান হাসলেন। তারপর বললেন, জগতের সকলেই বিস্মিত হয়, কিন্তু টিকে থাকে না, ইতিহাসও না। এখানে বরং অমর হওয়ার ইচ্ছেটাই হাস্যকর। মানুষ মূলত
মৃত্যুর সঙ্গে সঙ্গে বিস্মিত হতে শুরু করে। কেউ 5 বছরে হয়, কেউ 500 বছরে, কিংবা কেউ তারও আগে বা পরে, কিন্তু সকলেই বিস্মিত হয়। ইতিহাসও একসময় মুছে যায়। তার মানে আপনি মৃত্যুর পর আর বেঁচে থাকতে চান না? না, শান্ত কিন্তু স্পষ্ট স্বরে বললেন বিনয়াদিত্য। সৃজিতা হঠাৎ দীপ্ত পদক্ষেপে তার সামনে এসে দাঁড়ালো। তারপর এক হাতে বিনয়াদিত্যের জামার আস্তীর্ণ চেপে ধরে বলল, তাহলে ওই সন্তান কেন জন্ম দিয়েছেন? কেন? বিনয়াদিত্য হতভম্ব ভঙ্গিতে ঘুমন্ত পুত্রদ্বয়ের দিকে তাকালেন। তারপর তাকালেন সৃজিতার মুখের দিকে। বললেন, মানে? মানে ওই সন্তানদের মধ্য দিয়ে আপনি বেঁচে থাকতে চান না? ওই সন্তান আপনি নন? তারা আপনার শরীর, মনের অংশ, অস্তিত্ব নয়? তারা তাদের জীবনের মধ্য দিয়ে আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে না? বিনয়াদিত্য এই কথার জবাব দিলেন না। তবে তিনি হতবুদ্ধির মতো একবার সৃজিতা, একবার ঈশান ত্রিশানের দিকে তাকাতে লাগলেন। সৃজিতা বলল, রাখবে। ওরাই আপনাকে আপনার মৃত্যুর পরও বাঁচিয়ে রাখবে। কিন্তু আপনি যদি পৃথিবীতে আপনার অস্তিত্ব আর রেখে যেতে না চান, তাহলে ওদের কেন পৃথিবীতে আনলেন? কেন? বিনয়াদিত্য এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তবে তিনি ধীরপায়ে পুত্রদের বিছানার পাশে এসে বসলেন। তারপর তাকিয়ে রইলেন নির্নিমেষ। কি এক বিস্ময়কর সৃষ্টি এই মানব শিশু! তার হঠাৎ মনে হলো সৃজিতা মিথ্যা বলেনি। ঘুমন্ত নিষ্পাপ ওই শিশু দুটির মুখে যেন অবিকল তার মুখ কেটে বসিয়ে দেওয়া হয়েছে। এ যেন তারই আদল, তারই সৃষ্টি। সৃজিতা তার পাশে এসে দাঁড়ালো। তিনি হঠাৎ তাকে দুহাতে জড়িয়ে ধরলেন। তারপর ফিসফিস করে বললেন, হ্যাঁ, আমি ওদের মধ্যে বেঁচে থাকতে চাই। ওরাই আমায় বাঁচিয়ে রাখবে। তবে ওরা আমায় বাঁচিয়ে রাখবে গানে, কবিতায়, শিল্পে। আমি সুন্দরে বেঁচে থাকতে চাই, অসুন্দরে নয়। আমি সৃষ্টিতে বেঁচে থাকতে চাই, ধ্বংসে নয়। সৃজিতা কথা বলল না। ঘরের লণ্ঠনের আলো নিভে আসছে। সেই নিভু নিভু আলোয় বিনয়াদিত্যের চোখের জলে ভেসে যাচ্ছে সৃজিতার গলা, কাঁধ, চুল। কিন্তু সে দাঁড়িয়ে আছে স্থির, অনড়, নিষ্কম্প, যেন বিনয়াদিত্যের এই কান্না তাকে স্পর্শ করছে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।